নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প ডিভোর্স হওয়ার পরে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প ডিভোর্স হওয়ার পরে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। কি খাবে বলো? যা তুমি অর্ডার করবে। তাহলে চাউমিন বলি? চাউমিন আমার একদম ভালো লাগে না। বলো কি? হাঁপা মোর বাঙালি চাউমিন ভক্ত, আর তুমি চাউমিন পছন্দ করো না? না, এত বছর বিয়ে হয়ে গেছে, তুমি এখনো পর্যন্ত আমার পছন্দ অপছন্দ কিছুই জানো না আবির। এইটা হতে পারে না। তুমি কোনটা ভালোবাসো না বাসো আমার থেকে বেটার কেউ জানে না। বলছি, তুমি পছন্দ করো ফ্রাইড রাইস? পোলাও? বিরিয়ানি একদম পছন্দ করি না। ওই আতরের গন্ধ, কেওড়া জল আমার ভালোই লাগে না। তাহলে কি পছন্দ করো? বললাম না, এত বছর বিয়ে হওয়ার পরেও আমার পছন্দ অপছন্দ তুমি কিছুই জানো না। আমি সব জানি মিতা, জানো না, জানার চেষ্টা করোনি কোনো দিন। এই তো মনে পড়েছে, পাস্তা। যাক, পুঁতে পেঁদে মনে করলে তাহলে। কিন্তু কি দিয়ে ভালো লাগে? ওফ, এত কিছু না বললে স্পষ্ট করে বলো তো কি খাবে। কখন এসেছি এখনো পর্যন্ত খাবারটা অর্ডার দেওয়ার সময় পেলাম না। আমি কি কিছু বলেছি নাকি? যা হয় একটা অর্ডার করে দাও। আমার তো খাওয়া নিয়ে কথা, পেটটা ভরা নিয়ে, আর সেই জন্যেই আমি খাবার খাই, কোনো আভিজাত্যের জন্য নয়। এই হলো তোমার মতো একটা মাস্টারের দোষ। শিক্ষকতার চাকরি যবে থেকে পেয়েছো তবে থেকে সবাইকেই তুমি স্টুডেন্ট মনে করতে শুরু করেছো। তুমিও তো আমার স্টুডেন্ট, সবসময় শেখাতে হয় তোমাকে। এখন আমার সঙ্গে ফাজলামি করা হচ্ছে? ফাজলামি করছি না, সত্যিই বলছি। খাবারটা অর্ডার করো, খিদে পেয়েছে। বসো। এক্সকিউজ মি, ইয়েস, একটু অর্ডারটা নিয়ে যাবেন। 1 সেকেন্ড ওয়েট করুন। কানাই, হ্যাঁ যাও, ওই 3 নম্বর টেবিলের খাবারের অর্ডারটা নিয়ে এসো। হ্যাঁ বস, যাচ্ছি, তাড়াতাড়ি যাও, দেরি করো না। বলুন স্যার, আপনারা কি খাবেন? কানাই নামক ওয়েটার যখনই কথাটা বলল তখনই আবির আর মিতা দুইজনেই ঘুরে তাকালো ওদের দিকে। আবির বলল, একটা পাস্তা, আর বলছি স্যার হোয়াইট সস না রেড সস? কোনটা খাবে মিতা? আরে হাঁ করে কি দেখছো, বলো। তুমি জানো না? স্যার হোয়াইট সস। ও, ম্যাডাম কি পছন্দ করে তুমি জানো দেখছি। না মানে আমি এমনি বললাম। ও ঠিকই বলেছে, হোয়াইট সস। আর ওর জন্যে একটা ভেজ চাউমিন। আমরা চিকেন মাটন আপনারা কিছু খান না, ভেজ খান তো। আর আপনার পাস্তাটাও ভেজে করব। হ্যাঁ। বাহ, আমি জানি না আর তুমি দেখি আমার সম্পর্কে সবটাই জানো। জানতে হয়, কাছের মানুষের পছন্দ অপছন্দ এই সবটাকে আগে গুরুত্ব দিতে হয়। তা বলো, খাওয়া দাওয়া করে কি প্ল্যান? কি আবার প্ল্যান? বাড়ি যাব, কতগুলো খাতা দেখতে হবে। এই ছুটির দিনেও খাতা? তুমি যে কি! কোথায় ভাবলাম আজকে বউটাকে নিয়ে সারাদিন একটু মজা করব, তা না, আবার মজা। বাড়িতে গিয়ে রান্না চাপাতে হবে, তারপর রেডি হতে হবে। কোথায় যাবে? আজকে থিয়েটার আছে, তোমার মনে নেই? ওফ, তোমার কি মাস্টারি টাকাতে হয় না? হয়, কিন্তু কি করব বলো, ডিভোর্সের পরে আমার যে অনেক রকমের চাহিদা বেড়ে গেছে, সংসারের চাহিদা, বাবা মার চাহিদা, তাই এই টাকায় সবটা পেরে উঠি না। একেই বেসরকারি স্কুল, কত টাকাই বা মাইনে দেয়। ম্যাডাম আপনাদের খাবার। থ্যাংক ইউ।
এখানে রেখে দাও। বলছি শোনো কানাই। ইয়েস ম্যাডাম। আমার 3 দিন আগের বোধহয় তোমার মালিক আমার কাছে 5 টাকা না 10 টাকা মতো পায়। পেমেন্ট করতে ভুলে গিয়েছিলাম, মানে কম করেছিলাম, অনলাইনে করেছিলাম তো। উনি কিছু বলেননি। তুমি আজকে যখন আমাদের বিল দিতে আসবে তখন ওই টাকাটা অ্যাড করে এনো। বাহ, তুমি এখানে খেতে এসেছিলে? হ্যাঁ, দিন 3 আগে আমারই এক বান্ধবীর সঙ্গে। ওর ফিয়ন্সেকে নিয়ে এসেছিল। সরস্বতী পুজো ছিল তো, তার উপরে ভ্যালেন্টাইন্স ডে। ভালোই ভালোই, আমাকে ডিভোর্স দিয়ে বেশ ভালোই আছো। ভালো কথাই বললে। তোমাকে ছেড়ে এখন ভালো আছি, তাই না? তাহলে তোমাকে দেখেই তো বোঝা যায় কত সুন্দর সেজে গুজে ঘোরো, এক একটা শাড়ি এক এক দিন পরো, এক এক রকম ব্যাগ নিয়ে যাও। শুধু শাড়ি আর ব্যাগেই বুঝি মেয়েদের সৌন্দর্য লুকিয়ে থাকে? না না না, আমি সেটা মিন করতে চাইনি। আমি বলছি দেখতেও কম সুন্দরী হওনি এখন। বিয়ের জল পড়ে যেই রূপ তোমার খোলেনি সেই রূপ এখন খুলেছে। কথা বলতে হবে না বাজে, খেয়ে নাও। খাওয়া দাওয়ার পালা চুকে গেলে কানাই বিল নিয়ে আসে। বিলটা পেমেন্ট করে দিয়ে দুইজনেই যখন রেস্তোরাঁর বাইরে এসে দাঁড়ায় তখন মিতা বলে, তুমি তোমার দিকে যাও, আমি বরং এখন বাড়ি যাই। মা বাবার জন্য 2টো ভাত ফুটিয়ে দিই, তারপরে সেজে গুজে থিয়েটারের জন্য বেরোতে হবে। বলছি আমি যাব। তুমি কোথায়? তোমার থিয়েটার দেখতে। বিয়ের পরে যেগুলো পছন্দ করতে না সেগুলো এখন পছন্দ করছো? বিয়ের পরে পছন্দ করতাম না কেন তুমি খুব ভালো করেই জানো। তখন তুমি আমার বিবাহিতা স্ত্রী। থিয়েটারের নামে তুমি একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে গায়ে হাত দেওয়া, জড়িয়ে ধরা, ওগুলো জাস্ট আমার সহ্য হতো না। তাহলে এখনও যে সহ্য হবে তার কি মানে আছে? অনেকটাই বুঝতে পেরেছি মিতা, সবটাই যে আমার সন্দেহের ভুল। তুমি ওই রকম থাক থাক, আর গুণগান গাইতে হবে না। যদি যাওয়ারই হয় 8টার ভেতর চলে আসবে। অডিটোরিয়াম কিন্তু বুক হয়ে যাবে খুব শিগগিরই। টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে। এখন দেখো পাও কি না। পাশে পাওয়া যাবে না? যাবে, তবে একজনের কিন্তু অনেক টাকা, প্রায় 1000 টাকা। তাতে এমন কি? আমি জানি তোমার প্রচুর টাকা, আর তোমার এত টাকা থাকা সত্ত্বেও তোমার কাছ থেকে আমি ডিভোর্সের আগে কোনো রকম টাকা চাইনি। কেন জানো? আমার কাছে আত্মসম্মান বোধটা সব থেকে বড়। নিজে খেটে যা ইনকাম করব সেটাই আমার কাছে মহামূল্যবান। চলি। হ্যাঁ, কিসে করে যাবে? এই তো গাড়ি বলা আছে। একটা বাইক ড্রাইভার ওর সামনে এসে দাঁড়ায়। এদিক ওদিক তাকাচ্ছে। আবির বলে, কিসে করে যাবে? গাড়ি কোথায়? ওলা বুক করনি? করেছি, তোমার সামনেই দাঁড়িয়ে। হে কি, তুমি এই বাইকের সাওয়ারি হয়ে? অসুবিধার কি আছে? এরাও তো কাজ করে খাচ্ছে। চলুন। হ্যাঁ ম্যাডাম, বসুন। আজকে কিন্তু দেরি করলেন। কতক্ষণ? পাক্কা 3 মিনিট। ঠিক আছে, তাহলে 3 টাকা কম দেবেন। পারে না, চলুন। ওলা ড্রাইভারের গাড়িতে বসে ওলা ড্রাইভারকে পেছন থেকে জড়িয়ে ধরে আবিরকে টাটা করে মিতা চলে গেল। মিতা আর আবিরের ঠিক 5 বছর আগে বিয়ে হয়েছিল। দুইজন দুইজনকে পছন্দ করেই একটা ক্যাফেটেরিয়াতে পরিচয় হয়। মিতার এক বান্ধবী আর আবিরের এক বন্ধুর সেই দিন আইবুড়ো ভাত খাওয়ানো ছিল। সমস্ত বন্ধুরা মিলে ওদেরকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল। আর ঠিক তখনই আবির আর মিতার আলাপ হয়। আলাপের পরপরই সম্পর্কটা খুব শিগগিরই বেশ জল তরঙ্গের মতো একদিক থেকে অন্যদিকে বইতে বইতে প্রেমের বাঁধে এসে থাকে। তারপর বাড়িতে জানাজানি এবং ধুমধাম অনুষ্ঠান করে বিয়ে। প্রথম যখন আলাপ হয় তখন দুইজনের মধ্যে কোনগুলো মিল সেগুলো ওরা ভালো করে যাচাই করে নিয়েছিল। এই যেমন দুইজনেই একটু বেলা করে উঠতে ভালোবাসে, দুইজনেই এদিক ওদিক হটনট ঘুরতে যেতে পছন্দ করে। প্রথম মাসের মাইনে পাওয়ার পরপরই দুইজনে টাকা থাক বা না থাক চুটিয়ে খরচ করতে ভালোবাসে, যার ফলে মাসের শেষে দুইজনকেই হাপিত্তেশ করতে হয়। চাকরিটা পাওয়ার পরপর আবিরের যত টানা প্রোগ্রেস হয়েছিল, মিতাকে বিয়ে করার সঙ্গে সঙ্গেই 7 তাড়িয়ে ওর প্রোগ্রেস বাড়তে থাকে এবং চট করে ছোট্ট পদ থেকে উচ্চপদস্থ হয় আবির। আর তারপরেই শুরু হয় যত রকমের বিপত্তি। একটা বেসরকারি স্কুলে চাকরি করত মিতা বিয়ের আগেই। প্রথম আবিরের সেটা পছন্দ হলেও
বিয়ের পর নতুন চাকরিতে উন্নতি পাওয়ার পরে যখন অনেক রাতে বাড়ি আসতো আবির, লাইট জ্বালিয়ে ঘরের মিতা স্কুলের বাচ্চাদের খাতা সই করত, তখন থেকেই অসহ্যকর পরিবেশের সৃষ্টি। একদিন আবির না সহ্য করতে পেরে বলেই ফেলেছিল, লাইটটা অফ করো না, ঘুম পাচ্ছে, ঘুমোবো। তুমি ঘুমোও, আমি টেবিলের বাতি জ্বালিয়ে কাজ করছি। তাহলেও আমার চোখে আলো লাগবে। এভাবে কি করে হবে আবির? বাচ্চাগুলোর খাতা জমা দিতে হবে না? ষান্মাসিক পরীক্ষা আসছে সামনে। আচ্ছা, একটা কথা বলি মিতা, বলো, চাকরিটা কি ছাড়লে হয় না? আমার তো এখন এত টাকা মাইনে। ভুল বললে, যখন আলাপ হয় তখন কিন্তু আত্মসম্মানের কথা। নিকুচি করেছো তোমার আত্মসম্মানের। কতগুলো দিন হয়ে গেল বলো তো? আমরা একে অপরকে কাছে পাই না। তুমি সারাদিন স্কুলে পড়ে থাকো, আমি অফিস থেকে বাড়ি ফিরতে না ফিরতেই হয় তোমার খাতা দেখা, না হয় খাতার মধ্যে কোশ্চেন টোকা, না হয় কী সব লেখো। আমার জাস্ট আর ভালো লাগছে না, আমি অসহ্য হয়ে যাচ্ছি। আমি সারাদিন স্কুলে পড়ে থাকি, এত বড় কথা বলতে পারলে? আমি সকালবেলায় স্কুলে যাওয়ার আগে তোমার জন্যে খাবার করি, নিজের জন্যে খাবার করি, আমার শ্বশুর শাশুড়ি দেওরের জন্যে খাবার তৈরি করি, তারা দুপুরে কী খাবেন সেটা রেডি করি। তোমার থেকে অনেক আগে আমি উঠি। ভুলে যাচ্ছ আবির? বেলা পর্যন্ত তুমি এখনও পড়ে পড়ে ঘুমোতে পারো। আমার কিন্তু ঘুমোনোর অভ্যেসটা চেঞ্জ করতে হয়েছে। আর একটা কথা, পাশে কোলবালিশ না নিয়ে আমি ঘুমোতে পারতাম না। বিয়ে যখন হয় তখন আমার বাবার দেওয়া খাট, আমার বাবার দেওয়া লেপ কম্বল, আমার বাবারই দেওয়া বালিশ আর কোলবালিশ তুমি এখন হস্তগত করেছো। ওই নরম তুলতুলে কোলবালিশটার ওপরে তোমার পা দুটো তুলে হাত দিয়ে শক্ত করে ধরে তুমি ঘুমাও, আর তোমাকে আরামে ঘুমোতে দেখে আমার মনে তৃপ্তি হয়। তাই আমিও ওই কোলবালিশটাকে ধরাও ত্যাগ করেছি। যেই মানুষ আমি বাইরে ঘুরতে যেতে পছন্দ করতাম, আজকে সেইটুকু ঘুরতে যাওয়ার সময় পর্যন্ত পাই না। হাতে মাইনে পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মা, আমার শাশুড়ি মা, তার ভাগ চান। তুমি তো ভালো করেই জানতে আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আমার এই চাকরি করার পেছনে আমার সংসার দেখার একটা ভার আছে। আমার বাবাটা অসুস্থ, মারও অবস্থা খারাপ, সেইখানে আমাকে টাকা দিতে হয়। দুটো সংসারে টাকা দিয়ে আমার কাছে সামান্য পড়ে থাকে, তাই দিয়ে আমি স্কুলের যাতায়াতটা করি। তুমি তো আমাকে কিছুই দাও না। আমি আর্ন করি বলে তোমার কাছ থেকে তুমি হাত গুটিয়ে নিয়েছো। তা আমি কি টাকাগুলো দিয়ে ইয়ার্কি মারি? ইয়ার্কি মারো না, তবে কি করো সেটাও তো বলো না। আবির ধচমচিয়ে বিছানা থেকে উঠে বসে। আলমারির চাবি কোথায়? সে আমি কি জানি। আজকে কতদিন হয়ে গেল আলমারির সঙ্গে আমার সম্পর্ক নেই। আলনায় জামা কাপড় থাকে, ওইগুলো দিয়েই কাজ চালাই। মানে? তোমার মা এসেছিলেন, আমার বিয়ের গহনা নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার সময় বললেন, এত ওজনে কম হালকা গহনা, ওগুলো নাকি কোনো রকম ভালো যুগ্গি বইয়ের পরিচয় দেয় না। তুমি তো জানতে আমার বাবা মা গরিব, বেশি দামি যৌতুক হয়তো ওনারা দিতে পারবেন না। তাও তো তোমার বাবা মা স্বাচ্ছন্দ্যে আমাকে গ্রহণ করেছেন। আমাকে উনি বললেন এই গয়নাগুলো ওনার কাছে থাক, আর আলমারির চাবিটাও। সামনের মাসে আমি মাইনে পেলে গয়নাগুলো ভেঙে একটা নতুন করে সীতাহার গড়াতে। আমি কোথায় পাবো বলো তো? আর আমার বাবার বিয়ের দেওয়া গয়না, ওগুলোকে নিয়ে যেতে ওনার কুণ্ঠা বোধ হলো না। তার উপরে আলমারির চাবিটাও। আমি এক্ষুনি মায়ের ঘরে যাব। কি দরকার? দুটো মানুষ ঘুমোচ্ছে, সামান্য বিষয় নিয়ে অশান্তি করে লাভ নেই। তুমি বরং ঘুমো, আমি গেস্ট রুমে গিয়ে খাতাগুলো দেখছি। সেটাই বরং ভালো হবে, যাও। মিতার কথা সেই দিন আবির বুঝতে পারেনি। এইভাবে একই ঘটনা দিনের পর দিন চলতে থাকে। তার উপরে এখন রাত্রেবেলা শারীরিক অত্যাচারটাও সহ্য করতে হয়। মাসিকের সময় মিতা বারবার বারণ করা সত্ত্বেও আবির ওকে ছাড়েনি। বলে, আজকে আমি ছাড়তে পারবো না, অনেকগুলো দিন হয়ে গেছে। আজ আমার পিরিয়ড চলছে, আর 2 দিন যাক, একটু সবুর করো। বললাম তো আমি পারছি না। প্লিজ আবির, ছেলে মানুষই করো না। তুমি তো অ্যাডাল্ট বলেই বলছি। কতদিন থাকা যায় এইভাবে? তোমার না হয় শরীরের চাহিদা নেই। আমার চাহিদা নেই? না, থাকলে এতগুলো দিন একটা মেয়ে মানুষ হয়ে একটা বেটা ছেলে মানুষ পাশে থাকতেও তুমি কেন জাগো না? তোমাকে জাগাতে আমার এত কষ্ট কেন করতে হয়? কি কষ্ট করতে হয়? তোমার গায়ে হাত দিতে হয়, তোমাকে পাশ ফেরাতে হয়, তোমাকে আগে চুমু খেতে হয়, তারপর তুমি। আমি কি জাগি না? জাগো, তবে আমাকে অনেক খাটতে হয়। আমারও একটা চাহিদা আছে মিতা। আমারও ইচ্ছে করে আমি পাশ ফিরে শুয়ে থাকলে তুমি আমাকে আগে ধরবে, একটু জড়িয়ে ধরবে। একবার জড়িয়ে ধরেই দেখো না
তোমাকে আমি কতটা আদরে ভরিয়ে দিই। সবটাই তো সময়। এখন আমাদের দুইজনের ব্যস্ততা চলছে। বিয়ের পরপর তো এরকম ছিল না, আমিও ছিলাম না। আজকে থাক লক্ষ্মীটি, শরীর ভীষণ টায়ার্ড, তার উপরে সারাদিন প্রচুর রান্না করতে হয়েছে। তুমি তো জানো তোমার ছোট ভাইয়ের সম্বন্ধ এসেছিল, সব আমায় করতে হয়েছে। মা তো বসে বসে সবার সাথে গল্প করছিল। তা তুমি মাকে ডেকে দিলেই পারতে। ওভাবে হয় না, আমি পারি না, আমার আত্মসম্মানে লাগে। যে মানুষ যেচে আমার কাছে কাজ করতে এগিয়ে আসে না, তাকে বলতে আমার দ্বিধা হয়। কেন, ওনার চোখ নেই? উনি তো আসতে পারত। ও সব কথা বলে এখন আমাকে তুমি থামাতে পারবে না। আমি যখন একবার তোমাকে ধরেছি, তখন আমি তোমাকে ভালোবাসা আদর দিয়েই ছাড়ব। কিন্তু আমার যে রক্ত বেরোচ্ছে, কি করে করবে তুমি? হ্যাঁ, আমি ঠিক পারবো। মিতা বারবার বারণ করা সত্ত্বেও আবির ওকে শক্ত করে জড়িয়ে ধরে এবং প্রচুর পরিমাণে ভালোবাসা দেওয়ার চেষ্টা করে। এই ভালোবাসায় মিতার শরীর কিন্তু জেগে ওঠেনি। রক্তের ধারায় পিচ্ছিল অংশে বারবার নিজেকে প্রবেশ করাতে পারলেও আবির বুঝতে পারে না মিতার শরীরটা যে কিছুতেই জাগছে না। প্রকৃতিগত বৈশিষ্ট্যের মাধ্যমেই আবির সেই দিন অনেক মজা করলেও মিতা এতটুকু আনন্দ পায়নি। অত্যাচার যখন গভীর রাতে আরও বাড়ে, তখন বাধ্য হয়ে বরকে একা ফেলে নিজে গেস্ট রুমে গিয়ে ঘুমোতে বাধ্য হয় মিতা। মিতা এমনিতেই চঞ্চল স্বভাবের নয়, শান্ত, সভ্য, চেঁচিয়ে কথা বলতে পারে না কারো সঙ্গে। নিজের কাজ নিজে করতে ভালোবাসে। ভীষণ আত্মসম্মান প্রবণ মেয়েটা। ওর বাবা মা ছোটবেলা থেকেই ওকে এই শিক্ষাটা দিয়েছে। খেতে পারো বা না পারো, নিজের সম্মান কখনো খোয়াবে না। কিন্তু আজকে বরের কাছেই অত্যাচারিত হয়ে মিতা ভীষণভাবে ভেঙে পড়ে। বাবার বাড়িতেও ফিরে যাওয়ার মতো অবস্থা নেই ওর, কারণ সেখানে সে বিয়ের পরে অনেকটা ওই বিড়াল তাড়ানোর মতোই বেরিয়ে এসেছে। ওখানকার পাড়া প্রতিবেশী কুনজরে দেখবে ওকে। ওর বাবা মাকে খোঁটা দিয়ে কথা শোনাবে, বলবে মেয়ে পার করার পরেও মেয়ে সংসার করতে পারলো না। হবে না? ওই যখন চাল ছিটাতে হয়েছিল মাকে কনকাঞ্জলি, বারবার বললাম বল বাপ মায়ের ঋণ শোধ করলাম। মেয়ে এক গোয়ারে কয় কি না বাবা মার ঋণ কখনো শোধ হয় না, আমার বাবা মারে আমি দেখুম। এই সব কথা কইলে কি আর কনকাঞ্জলির ঋণ শোধ হয়? বলি সব কিছুর তো একটা নিয়ম আছে, নিয়ম মাইনা সব করতে হয়। ওই মাইয়ার কি সংসার করা হয় নাকি? এই সব কথাগুলোর ভয়েই মিতার যাওয়া হয়নি বাপের বাড়ি। কিন্তু সে কি করবে? শ্বশুর বাড়িতে থেকে এরকম মানসিক অত্যাচার, আর এখন তো শারীরিকও। যেই মানুষটাকেও এত দেখে শুনে ওর মধ্যে মিল খুঁজে বিয়ে করলো, সেই মানুষটার কাছ থেকে এরকম আঘাত স্বপ্নেও ভাবতে পারে না মিতা। সেই দিন স্কুলে গিয়েও কোনো কাজে মন লাগছিল না। বেকায়দা বকা দিয়ে দিয়েছিল অনেকগুলো বাচ্চাকে। ছোট্ট ছোট্ট শিশুর চোখের জলে পরে নিজেকে নিজেই চড় মেরেছিল মিতা। এই বাচ্চাগুলোর আর কি দোষ? মানসিক পরিস্থিতি তো ওর খারাপ। সেই দিনই হেড সিস্টার ডেকেছিল মিতাকে এবং পানিশমেন্ট করেছিল। বলেছিল, মিতা, এটা কিন্ডারগার্টেন স্কুল, ছোট ছোট বাচ্চারা পড়ে, বাবা মায়েরা তোমাদের মতো ম্যাডামের ওপরে ভরসা করেই রেখে যায়। তুমি যদি এরকম খারাপ ব্যবহার করো ওদের সঙ্গে, তাহলে বাচ্চাগুলোর ওপরে কীরকম এফেক্ট পড়বে? ওরা তো বাড়ি গিয়ে নালিশ করবে। আর আমাদের স্কুল ফান্ড সব তো এসব টাকার মাধ্যমেই চলে। মিতা বুঝেছিল ওর অপরাধ। সেই দিন বাড়ি ফিরতে অনেকটা দেরি করেছিল। কিছুদিন আগে হাজবেন্ডের সঙ্গে যেই ক্যাফেটেরিয়াতে গিয়ে কফি খেয়েছিল, সেইখানেই গিয়ে বসে মিতা একটু মুক্ত নিঃশ্বাস গ্রহণ করার জন্য। আর সেইখানেই পরিচয় হয় এই ওলা ড্রাইভারের সঙ্গে। ড্রাইভারটি বসে বসে টাকা গুনছিল। মিতা ওর সামনেই গিয়ে বসে। বসার আগে পারমিশন নেয়, বলে, বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, ফাঁকাই তো আছে, বসুন না। একটা দুটো কথা বলার পরে মিতা জিজ্ঞেস করে, আপনি কি করেন? আমি? আমায় জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আমার সামনে তো আপনি ছাড়া কেউ নেই। না মানে, চট করে কোনো মহিলা তো এইভাবে কোনো পুরুষের সাথে কথা বলে না, তাই তো?
আমি কথা বলতে পছন্দ করি। আসলে আমি একা একা বসে নিজেই বোর হচ্ছি। একজন কথা বলার মানুষ পেলে ভালো করে মিতাকে একবার দেখে নিয়েছিল ওলা ড্রাইভার। বলেছিল, যদি কিছু মাইন্ড না করেন, আপনি তো ম্যারিড, আপনার হাজব্যান্ড অফিসে, আমাকে দেওয়ার মতো পর্যাপ্ত সময় তার নেই। আপনি কি করেন? আমি ড্রাইভার। ড্রাইভার বলতে? অনলাইন ড্রাইভার, মানে আমাকে বুক করা হয়। আর বুক করলে? ও আচ্ছা আচ্ছা, আপনি বুঝি ওই বাইকে করেই পৌঁছে দিয়ে আসেন? হ্যাঁ। বাহ, আপনার কন্ট্যাক্ট নাম্বার? এভাবে নাম্বার নিলে তো হবে না ম্যাডাম, আপনাকে সংস্থায় গিয়ে যোগাযোগ করতে হবে। সেইখান থেকে যদি আমার নামটা বলেন তাহলে। আচ্ছা আচ্ছা, করবো খনি। আপনি টাকা গুনছি, বুঝলেন? টাকা না জমালে বিয়ে কি করে করব? বয়স কত আপনার? এখনই বিয়ে করার ইচ্ছে? আমার এই উচ্চতা আর এই সুন্দর মুখখানা দেখে একদম ভুলে যাবেন না। বয়স আমার প্রায় 35। বাবা, দেখে তো বোঝাই যায় না। আমার কত বলুন তো? কত হবে? এই 22 কি 23। আপনার সমবয়সী, আপনাকে দেখেও তো বোঝা যায় না, তাই তো? হ্যাঁ, একদমই। বয়সে কি আর আসে যায় বলুন? বলছি, খাবেন তো কিছু? হ্যাঁ খাবো, অর্ডার করেছি, কিছুতেই নিয়ে আসছে না। আপনি বসুন, আমি অর্ডার করে দিয়ে আসছি। এ বাবা, কেন? এই সিনেমায় দেখি সবসময় লেডিস বসে থাকে আর জেন্টস গিয়ে সব কিছু করে। এইখানে না হয় একটু উল্টোই হোক। এইটা তো আর সিনেমা নয়, প্র্যাকটিক্যাল। হাসালেন, খুব ভালো কথা বলেন কিন্তু আপনি। আমি মিতা। আপনি? আমার নামটা না হয় ড্রাইভারই থাক। না না, শুনতে ভালো লাগে না। বলুন না আপনার নামটা। আমার নাম রঞ্জন। বাহ, সুন্দর নাম। বসুন, আমি অর্ডার দিয়ে আসি। 2 কাপ ক্যাপাচিনো অর্ডার করেছিল মিতা। অনেকটা সময় নিয়ে দুইজনে গল্প করেছিল ওরা। রঞ্জনের পরিচয় সম্পর্কে মিতা এইটুকুই জানতে পারে, বাড়িতে রঞ্জনের অসুস্থ মা আর বাবা রয়েছে। এখনো পর্যন্ত বিয়ে হয়নি এই আর্থিক দুর্বলতার কারণেই। রঞ্জন নিজে এমএসসি পাশ করা স্টুডেন্ট, একসময় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অনেক ভালো স্কলারশিপ পেয়ে কলেজ কমপ্লিট করা সত্ত্বেও সরকারি চাকরির পেছনে ঘুরতে ঘুরতে যখন বছর 34 হয়ে গেল, তার উপরে জেনারেল কাস্ট, সব কিছু খুইয়ে এখন এই ড্রাইভারির পেছনেই ছুটেছে। বাবা মার আর্থিক সম্পত্তি বাবা দিতে চান না, বলেছেন, তোমার পেছনে নেই নেই করে হলেও প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা চাকরির পেছনে খরচ করেছি। তোমার জন্য ভবিষ্যতে যেইটুকু মা বাবা হিসাবে কর্তব্য ছিল আমাদের, সবই তুমি এই চাকরি করে নিয়ে নিয়েছ। এখন যেইটুকু আছে বাবা, এ তো আমাদের। আমরাও বুড়ো হচ্ছি, আমাদেরও জীবনের কিছু অনাকাঙ্ক্ষিত ইচ্ছে আছে। তার উপরে তুমি এখনও ঠিকঠাক কোনো কাজকর্ম করো না। হুটহাট অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে বুঝতেই পারছো। তাই বলছি, এই বাড়ি গাড়ি এইসবের মায়া পরিত্যাগ করে পথে বেরিয়ে যাও, নিজে করে খাওয়ার চেষ্টা করো। এগুলো তুমি কি বলছো? একমাত্র ছেলে, ওকে তাড়িয়ে দেবে? না লক্ষ্মী, তাড়িয়ে দিচ্ছি না, ওকে দুনিয়ার হাল শেখাতে পাঠাচ্ছি। মানুষের সঙ্গে মিশুক, উঠুক বসুক, বাইরে বেরিয়ে যখন দেখবে ওই 1 টাকাও ইনকাম করতে কতটা কষ্ট হয়, তখন ও টাকার মর্ম বুঝবে। মুরগির মতো টাকা উড়িয়েছি ওর পেছনে। আমি যে ওকে টাকা দিইনি, তোমরা কিন্তু সেটা বলতে পারবে না। বাহ, তাই আপনি নিজে? হ্যাঁ, আমার কাছে আত্মসম্মানটা অনেক বড়, বুঝলেন? সেই দিন খুব গায়ে লেগেছিল বাবার কথাটা। বেরিয়ে গেলাম, 2 দিন বন্ধুর বাড়ি ছিলাম। আমাকে বললো, তুই কি করতে পারিস? দেখলাম ওই গান বাজনা এগুলো আমার দ্বারা কিচ্ছু হবে না, আঁকাটাও হচ্ছে না। হ্যাঁ, একটা জিনিস করতে পারি, ড্রাইভারি। তাও বাইকটা তো বাবা নিয়ে নিয়েছে। বন্ধু বলল, এক কাজ কর, তুই এক জায়গায় 1ম বছরখানেক মতো খাট, কিছু টাকা গুছিয়ে নে, তখন সেটা ভাড়াটে করবি। তারপরে নিজে একটা বাইক কিনে এরম সংস্থায় যোগাযোগ কর, দেখবি হবে। ওর কথা মতোই বছর 2 খাটার পরে। কিন্তু আপনার তো সরকারি চাকরির বয়স ছিল, মাফ করবেন, ওই চাকরির প্রতি এমন একটা অনীহা হয়েছে, শুনতে গেলেই না এখন খিচে দৌড় মারতে ইচ্ছা করে। আপনি কি সরকারি? না না, বেসরকারি স্কুলের, প্রাইভেট স্কুলের টিচার। বাহ, মাইনে কীরকম পান? যা পাই তাতে মোটামুটি হয়। আমার আরও একটা শখ আছে জানেন? কী শখ? আমার না অভিনয় করতে খুব ভালো লাগে। তাই নাকি? করেছেন কখনো? করেছি, কলেজ লাইফে। প্রথম একটু কুণ্ঠিত বোধ হতাম, পরে
অন ক্যামেরায় স্টেজের সামনে সকলের সামনে দাঁড়িয়ে বেশ উপভোগ করি জীবনটা। এখন করেন না কেন? করি না মানে ও পছন্দ করে না। বিয়ের আগে ওকে জিজ্ঞেস করেননি? করেছিলাম, বলেছিল আমার সব পছন্দকেও মর্যাদা দেবে। বিয়ের পরে বলল শুধু পছন্দকে মর্যাদা দিলে তো হবে না, এখন এই মর্যাদার সঙ্গে জড়িয়ে রয়েছে আত্মসম্মানটা, মানে ওর ফ্যামিলির। সেই কারণে। বাহ, ওর আত্মসম্মানের জন্যে নিজের পছন্দ অপছন্দ সব কিছু নষ্ট করে দিলেন। কথাটা খুব গায়ে লেগেছিল মিতার। ম্লান হেসে বলেছিল, কি করব বলুন, এটাই তো ভাগ্য। আহা, ভুল বললেন ম্যাডাম, ভাগ্য নিজের হাতে গড়ে নিতে হয়। ভাগ্যটা কেউ তৈরি করে দেয় না, আপনার ভাগ্য আপনিই তৈরি করবেন। সব কিছু ভাগ্যের ওপরে ছেড়ে দিলে হবে? ভাগ্য তো বদলাতেও পারে যদি আপনি বদলাতে পারেন। কথা বলতে বলতে সেই দিন কী করে যেন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়। ঘোরটা কাটে একটা ফোনে। ফোনটা এসেছিল সামনে বসে থাকা রঞ্জনের। হ্যাঁ, এক্ষুনি পৌঁছে যাচ্ছি। সরি, আর বেশি কথা বলতে পারলাম না। ফোন নাম্বারটা রইল, প্রয়োজন হলে অবশ্যই ফোন করবেন। নিশ্চয়ই। কতক্ষণের মধ্যে আসবেন? জান প্রাণ দিয়ে দেব, খুব শিগগিরই আসার চেষ্টা করব। না না, আপনার মা বাবা আছে না, তাদের কথা মাথায় রাখতে হবে তো। সুতরাং পেছনের দিকে চিন্তা করে কাজ করবেন, আপনাকে নিয়ে ভাবার লোক রয়েছে। সত্যি বলছেন? রঞ্জনের অমিতার এই কথাটা কোথায় যেন দাগ কেটেছিল। রঞ্জন বেরিয়ে যাওয়ার পরেও একটা মিস কল দিয়েছিল মিতার নাম্বারে। মিতাও বাড়ি পৌঁছিয়ে কেমন একটা অভ্যাসের মতোই রঞ্জনকে হোয়াটসঅ্যাপ করেছিল, লিখেছিল সাবধানে পৌঁছে গেছি। এরপরে এই অভ্যেসটাও কেমনভাবে যেন একটা চিরায়িত অভ্যেসের মতো হয়ে গেছে। এখন স্কুলে পৌঁছে বাড়িতে এসে টুক করে একটা SMS করে দেওয়াই যায় মানুষটাকে। এরপরে ধীরে ধীরে শুরু হলো ওদের গভীর সম্পর্ক। গভীর বলতে কখনোই শারীরিক নয়, মানসিকভাবে। একদিন ওকে বুক করলো মিতা। আবিরকে বলল, তুমি বরং আজকে গাড়ি নিয়ে বেরিয়ে যাও, আজকে আমি একাই যাব। পারবে? পারবো। বলছি, মা বাবার সব করেছি, রান্নাবান্না সব হয়ে গেছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, সাবধানেই যাব। বাড়ি থেকে বেরিয়ে গলিটা পেরিয়েই একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে মিতা ফোন করে বলল, কোথায়? চলে এসেছি। বাইক ড্রাইভারটা হুট করে সামনে এসে দাঁড়াতেই বুকের ভেতরটা খোঁচ করে উঠেছিল মিতার। এই সেই রঞ্জন। প্রথম যেদিন আলাপ হলো সেই দিন তো ওকে দেখেছিল এক গাদা মুখে দাড়ি, মাথায় ঘন কালো চুল, লম্বা চেহারার, ড্যাশিং ফিগারের একটা কালো ছেলে। আজকে মাথার চুল কেটে ফ্রেঞ্চ কাট দাড়িতে, একটা নীল রঙের গেঞ্জি আর হোয়াইট কালারের প্যান্টে, পায়ে কালো বুট, হাতে একটা ঘড়ি। একে তো চিনাই যাচ্ছে না। কেমন সারপ্রাইজ দিলাম রঞ্জন? হ্যাঁ, ভালো লাগছে? দারুণ। এরকম সেজেগুজেই তো ঘুরতে পারেন। না না, জীবনে প্রথম কোনো মেয়েকে নিয়ে। মানে সব থেকে আশ্চর্যের বিষয় বলবো, এখনো পর্যন্ত যাদেরকে নিয়ে ড্রাইভারি করেছি সব কটা সালা বয়স্ক। এ প্রায় 40, 45, 50, 60 এরকম। বাইক চালাতেও দুষ্কর। উঠেই বলে কি, বাবা আসতে, বাবা মরে যাবো, বাবা সংসার আছে। এরকম করে কি আর বাইক চালানো যায় বলুন তো? আপনি বসুন, আজকে ইচ্ছে মতো ঘুরবো। কিন্তু আমি তো বুক করলাম আমার বাড়ি পর্যন্ত। রাখুন তো, ফোনটা এখন সাইলেন্ট করে রেখেছি। এখন একটু লং ড্রাইভ করব। এই জীবনে প্রথম কোনো ইয়াং মেয়েকে নিয়ে আমি গাড়িতে বসবো। ইয়াং না, মাঝবয়সী। আরে বয়সটা কোনো ম্যাটার করে? আপনি তো বললেন সেই দিন। ও, আমি বলেছিলাম না? কীরকম মানুষ নিজেই বলেন, নিজেই গুলি মেরে ভুলে যান। সরি। তা আপনি শাড়ি কেন পরেছেন? এই শাড়ি পরে বাইকে আবার ঠিক বসা যায় না। তাহলে কি পরতে হতো? জিন্স আর টপ। বাবা, মাথা খারাপ। ওইসব বিয়ের আগে পরতাম, বিয়ের পরে ছেড়ে দিয়েছি। কেন ছেড়েছেন? ওই যে বললাম, আবির পছন্দ করে না, তার উপরে শ্বশুর শাশুড়ির আত্মসম্মান। বলি, আপনার ইচ্ছাটা কেউ কখনো জিজ্ঞেস করেছে? আবার চুপ হয়ে যায় মিতা। বলে, চলুন আমার সঙ্গে। কোথায়? আজকে মাইনে পেয়েছি, আপনাকে একটা উপহার কিনে দেব। কিন্তু আমি আপনার কেউ তো হই না। হতে কতক্ষণ? বন্ধু তো। আর বন্ধু না হলে নিশ্চয়ই আপনার কোনো দায় হতো না। স্কুল থেকে বাড়ি পৌঁছে আমাকে ফোন করা, আমাকে হোয়াটসঅ্যাপ করা, আমাকে জানানো আপনি পৌঁছেছেন কি না, সবটাই তো করেছেন। আর আমিও করেছি,
আর এখন জানেন তো, এই আপনার সঙ্গে কথা না বললে বা ওই হোয়াটসঅ্যাপ না করলে পৌঁছে নিজেই সেলা কেমন যেন হয়ে যায়। মানে মনে হয় কি একটা কাজ যেন আমি করিনি। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি। বুঝেছি, চলুন কথা না বলে। এখানে আবার আমার শ্বশুর বাড়ির লোকজন দেখে ফেললে না আপনাকে মার্ডার করবে। না না, তাহলে তাহলে ভয় পাচ্ছেন কেন? আপনি কি দুশ্চরিত্রা রঞ্জন? তাহলে সেটাও যখন না, তাহলে তো ভয় কিসের? চলুন। ঠিক আছে। বাইকে বসে দুইজনে একটা শপিং মলে যায়। নিজে পছন্দ করে দেয় রঞ্জন একটা জিন্সের টপ আর প্যান্ট। মিতা বলে, বিয়ের আগে অনেক পড়েছি, বুঝতে পারছি না কোমরের মাপ কতটুকু লাগবে। দেখে তো মনে হচ্ছে 36। দেখেই অনুমান হয়ে গেল। না মানে বুঝেছি, আপনি প্লে বয়। আরে না, ভুল করলেন, কাউকে বসাতেই পারলাম না, তা প্লে কি করে করব? যান, এটা পরে দেখুন। অবাক হয়ে যায় মিতা। সত্যি 36। বিয়ের আগে 34 লাগতো। 2 ইঞ্চি বেড়েছে, মাঝার মাপ। আর টপটা যেই মাপের লাগতো সেই মাপেরই আছে, 34। বাহ, দারুণ লাগছে। বিল বিল আমি পেমেন্ট করব। মানে না, আপনি পছন্দ করে দিয়েছেন, ঠিক আছে। আমাদের সম্পর্কের কোনো মাপ নেই এখন, কোনো রকম শিলমোহর নেই, সুতরাং আমি কিচ্ছু আপনার কাছ থেকে নিতে পারবো না। এটা কোনো কথা? একটা বন্ধু তার বন্ধুকে যদি ভালোবেসে কিছু কিনে দেয়, তাহলেও তার বুঝি শিলমোহর লাগে? লাগে, বন্ধুত্বেরও শিলমোহর লাগে। দাঁড়ান। পকেট থেকে একটা ব্যান্ড বার করলো ছেলেটা। বের করে মিতার হাতে পরিয়ে দিয়ে বলল, এইটা হলো ফ্রেন্ডশিপ ব্যান্ড, এবার থেকে আমরা বন্ধু। হলো তো শিলমোহর। পকেটে করে নিয়ে ঘোরেন নাকি? আরে না না, কিন্ডারগার্টেন স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, ছোট একটা বাচ্চা, ওর গার্জিয়ান ওকে নিতে আসতে ভুলে গেছে। এইবার স্কুল কর্তৃপক্ষ দাঁড়িয়ে রয়েছে, ফোনে কথা বলছে কার সঙ্গে। আমি দাঁড়িয়ে পড়লাম, জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। তা স্কুলের হেড টিচার বলল গার্জিয়ান নাকি রাস্তায় আটকে গেছে। আমি ফোন নিয়ে গার্জিয়ানের সাথে কথা বললাম, বাচ্চা সব কিছু জিজ্ঞেস করলাম, আর আমার ছবিটাও পাঠিয়ে দিলাম আর আমার ডিটেলস। ওরা বলল যদি কাইন্ডলি বাচ্চাটাকে একটু পৌঁছে দিই তাহলে ওদের খুব উপকার হয়। ওদের কোনো এক রিলেটিভ নাকি হাসপাতালে ভর্তি, তাই বাবা মা দুইজনেই আটকা পড়ে গেছে জ্যামের মধ্যে। আমি বাচ্চাটাকে নিয়ে আপনি চলে গেলেন, আর স্কুল থেকেও দিয়ে দিল বলতে আমি তো আমার সব কিছু দিয়ে দিয়েছিলাম, প্রমাণপত্র। ধরতে হলে পুলিশ আমাকেই ধরতো। তাছাড়া বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি কখনো কিন্তু ইয়ার্কি মারা পছন্দ করি না। আমার বাচ্চা কাচ্চা খুব ভালো লাগে। পৌঁছে দিলাম, 1 পয়সাও টাকা নিইনি। উপরন্তু কী দিল জানেন? কী দিল? বাচ্চাটা ওর ব্যাগ থেকেই এটা বার করে দিল, আমাকে বলল, থ্যাংক ইউ আঙ্কেল, আজ থেকে তুমি আমার বন্ধু। তাহলে আপনি ওর বন্ধুত্বের ব্যান্ড আমাকে দিলেন কেন? কারণ আমরা বন্ধু হলাম। বাচ্চাটা আমাকে বলেছে বন্ধুত্বের নাকি কোনো শিলমোহর লাগে না, কিন্তু এই ফ্রেন্ডশিপ ব্যান্ড দুইজনের বন্ধুত্বের একটা প্রমাণ। আমাদেরও তাই হলো। কোন কিন্ডারগার্টেন স্কুল যেটায় আপনি পড়ান? আপনি সেখানেও চলে গেছেন? কি করব, বাইক নিয়ে ঘুরছিলাম, আপনাকে দেখি না কতগুলো দিন, মনটা আনচান করছিল তাই। মিতা চুপ হয়ে যায়, রঞ্জনের চোখের দিকে তাকায়। রঞ্জনের চোখের ভাষা আজকে অন্য কিছু বলছে। মিতার কিন্তু ভয় করে। নিন উঠুন এবার। কোথায় যাব? যেই দিকে 2 চোখ চায়। আজকে পুরো কলকাতা আমরা চষে বেড়াবো, কিন্তু যদি আবির দেখে ফেলে? দেখতে পারবে কি করে? হেলমেটটা পরে নিন। হেলমেটটা পরিয়ে দিয়ে রঞ্জন মিতাকে বলে, এবার পারফেক্ট বাইক আরোহী মনে হচ্ছে, চলুন এবার। ওরম করে বসবেন না, পাটা ফাঁকা করে বসুন। কেন? আরে হ্যাঁ, পাটা ফাঁকা করে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বসবেন, আর মাঝখানে দরকার হয় ব্যাগটাকে রেখে দিন, তাহলে আপনার মানে বুঝতেই পাচ্ছেন। মিতা বুঝতে পারে রঞ্জনের কথা। হাতের ওই ছোট্ট ব্যাগটা। মিতা বলে, যদি এটা আপনার গাড়ির ডিকির মধ্যে, নিশ্চয়ই পসিবল, রাখা যাবে। ডিকির মধ্যে ব্যাগটা রাখার সঙ্গে সঙ্গে মিতা উঠে বসে। বাইকে উঠে বসেই রঞ্জনকে পেছন থেকে এমনভাবে জড়িয়ে ধরে, মেয়ে মানুষের শরীরের কোমল স্পর্শে রঞ্জনের সারা শরীরে 420 ভোল্টের কারেন্টের শক লাগে। কি হলো? কিছু না। এরপরে জোরে বাইক চালিয়ে ওরা ঘুরে বেড়ায় মনের আনন্দে। কত কথা হয়, কত অজানা বিষয়। দুটো মানুষের মধ্যে কোনো রকম মিল না থাকা সত্ত্বেও কত সুন্দর একটা পারফেক্ট জুটি জুড়ে গেল, তাই না? রাত্রেবেলা বাড়িতে এসে ঘুমের ঘোরে মিতা তখনও বাইকে ঘুরে বেড়াচ্ছে রঞ্জনের সঙ্গে।
রঞ্জন আজকে কত জায়গায় নিয়ে গেছে, অলি গলি, এদিক ওদিক, হাট বাজার, সবটা খোলামেলাভাবে আজ বহু বছর পরে মিতা ঘুরে বেরিয়েছে। ছোটবেলা থেকেই শখ ছিল বাইকে করে ঘুরবে, কিন্তু গরিব বাবার কাছে থাকতে এই শখটা পূরণ হয়নি। বিয়ে যখন হবে তখন আবিরের সঙ্গেও বাইকে করে ঘুরেছিল 2-1 বার, কিন্তু এই রকমভাবে শক্ত করে কাউকে আঁকড়ে ধরেনি। আবির বাইকের থেকে বেশি 4 চাকা চালাতে পছন্দ করে। বড়লোক বাবার সন্তান। এখন মিতার মনে হচ্ছে দুটো মানুষের মধ্যে বিয়ের আগে মিল খোঁজার চেয়ে বরং অমিল খোঁজাটা সব থেকে বেশি জরুরি। এই অমিলটাই দুটো সম্পর্ককে শক্ত করে বেঁধে রাখতে সাহায্য করে। তৃতীয় দিন রাত্রেবেলা মিতার বাড়ি ফিরতে দেরি হতেই আবির প্রশ্নের বাঁধ ছুড়ে দেয়। কোথায় গিয়েছিলে? কেন এত রাত হলো? দিন দিন দেখছি তুমি কেমন যেন হয়ে যাচ্ছ, এক্সেট্রা এক্সেট্রা। মিতার নিজের ভেতর থেকেই একটা বোধ জেগে ওঠে। আজকাল এই আবিরের কোনো রকম কটূক্তি কথায় মিতার গায়ে লাগে না। বিষয়টা গা সওয়া হয়ে গেছে। মিতা বুঝতে পারে এখনই যদি এই সম্পর্কের ইতিও না টানে তাহলে মন ও মস্তিষ্কের দিক থেকে অন্যরকম একটা প্রভাব পড়বে ওর শরীরে। মিতা বোঝে আবির আর ওর সম্পর্কের মধ্যে এখন আর কোনো রসায়ন নেই, তাই এই সম্পর্কটাকে এখানেই নষ্ট করে দেওয়া ভালো। মিতাই প্রথম বলেছিল, আমাদের মধ্যে এখন আর বন্ডিংটা ভালো হয় না। আমাদের এত মিল থাকা সত্ত্বেও আমরা কেউ কাউকে পারফেক্ট সময় দিতে পারি না। আমার কেমন যেন মনে হচ্ছে আবির, আমাদের মধ্যে ভালোবাসাটাও কোথায় যেন। ঠিক বলেছ, আমিও তোমাকে বলবো করে তা বলছি লিগালি ডিভোর্সটা। প্রথম ডিভোর্সের কথা কিন্তু আবিরই তুলেছিল। মিতা তাকিয়ে ছিল ওর দিকে। মিতা ভেবেছিল হয়তো আবিরকে এরকম বললে আবির নিজের ভুলটা বুঝতে পারবে, ওর বাবা মাকে বোঝাবে। মিতা তো সংসারটাকে ভাঙতে চায়নি, করতে চেয়েছে, তাই আবিরের অত্যাচার সহ্য করে হলেও কোনোদিন প্রতিবাদ করেনি, বাবা মায়ের কাছে ফিরেও যায়নি, শক্ত করে সংসারের হালটাকে ধরে রাখতে চেয়েছিল। কিন্তু আবির নিজেই যখন এই বন্ধন থেকে বেরিয়ে আসতে চাইছে তখন এই বন্ধনকে ধরে রাখার কোনো মানেই হয় না। দুইজনের পরিবারকে সম্মতি রেখেই ডিভোর্সটা হয়ে যায়। উকিল বারবার বলেছিলেন টাকার অঙ্কের কথা বলতে। মিতা জানে আবিরের প্রচুর টাকা। বিয়ের পরপরই মিতা দেখেছিল আবির অনেকগুলো বই করছে এদিক ওদিকে, আর প্রত্যেক অ্যাকাউন্টে প্রতি মাসে কোনোটায় 15,000, কোনোটায় 25,000, কোনোটায় 45,000 টাকা পর্যন্ত ওর মাইনে থেকে কেটে নেওয়া হয়। যদিও মিতা কোনো দিন জানতে চায়নি, কারণ ওর ভরণ পোষণ আর খাওয়ার চাহিদা মেটালেই হলো। টাকার প্রতি খুব একটা টান নেই মেয়েটার, বরাবরই। তবে হ্যাঁ, বাবা মাকে ভীষণ ভালোবাসে, তাই বাবা মার প্রতি কর্তব্য ওকে করতেই হবে। একমাত্র মেয়েও, দায় তো ওরই। ডিভোর্স পেপারে সই করে দেওয়ার পর আবিরের ঠোঁটে একটা লম্বা হাসির ঝিলিক খেলে গেলেও মিতার চোখে কিন্তু জল ছিল। এত বছরের সাংসারিক জীবন থেকে বেরিয়ে আসাটাও বুঝি অনেকটা কষ্টকর। কান্না করেছিল মিতার মা বাবা। আবিরের হাত ধরে কাকতি মিনতি করতে চেয়েছিল, কিন্তু মিতার চোখের দিকে তাকিয়ে তা করতে পারেনি। মিতা শুধু একটি কথাই বলেছিল, বাবা, ছোটবেলা থেকে তোমার কাছে আত্মসম্মানের শিক্ষাটা কিন্তু পেয়েছি, সুতরাং কোর্টে গিয়ে এমন কাজ করো না যাতে আমার সম্মানহানি হয়। কিন্তু তোর ভবিষ্যৎটা কি হবে মা? কেন মা, একটা ডিভোর্সি মেয়ে বুঝি বাঁচতে পারে না মাথা উঁচু করে? তুই বুঝতে পারছিস না, সবাই তোকে খারাপ বলবে, খোঁটা দেবে, বলবে তুই সংসার করতে পারিসনি। তাতে আমার কিচ্ছু এসে যায় না মা। পাড়ার লোকে কি আমাকে একবেলা খাওয়া পড়া দেবে? রাস্তায় বেরিয়ে দেখতে হয় জগৎটা বড্ড কঠিন। মা বাবা চোখের জল কোর্টের কোনায় দাঁড়িয়ে ফেলেছিলেন। মেয়ের আত্মসম্মানের কথা ভেবে জামাইয়ের সামনে কাঁদতে গিয়েও কাঁদেননি। আবির ওর বাবা মাকে নিয়ে গাড়ি করে ড্যাং ড্যাং করে বেরিয়ে গেল। দেখে মনে হচ্ছে নতুন বিয়ের বর আবার বিয়ে করতে যাচ্ছে। যাক, মিতা মুক্ত। বাবা মাকে বাড়িতে পাঠানোর জন্য একটা ট্যাক্সিতে তুলে দিয়ে মিতা ফোন করে রঞ্জনকে। রঞ্জন চলে আসে। মিতা বলে, আজকে আমি মুক্ত, একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন করেছি,
কি সারপ্রাইজ? আমার ডিভোর্স হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ। কেন, আপনি খুশি হননি? আমি খুশি মানে? এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, আমাকে একটু বললেন না? অবশ্য বলবেন বাইও কেন, আমি তো বাইরের লোক। রঞ্জন, আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য? হ্যাঁ, আমাকে সারপ্রাইজ কি করে? তুমি তো আমাকে বলেছ আমি শুধু শুধু ওই লোকটার সঙ্গে থেকে আমার নিজের সম্মান, স্বাধীনতা সব কিছু খোয়াচ্ছি। আমার বুঝি কোনো ব্যক্তি স্বতন্ত্রতা নেই? আমার বুঝি স্বাধীনতা বোধ নেই? বিয়ে হয়েছে বলে কি শ্বশুরবাড়ির আত্মসম্মানকেই আমাকে মেনে নিতে হবে? রঞ্জন, তুমি তো আমাকে শিখিয়েছ বিয়ের পরে একটা মেয়েকে বারবার বলা হয় শ্বশুরবাড়িতে গিয়ে মানিয়ে নিতে, শ্বশুরবাড়ির কথা অনুযায়ী তাকে চলতে। কেন বলো তো? শ্বশুরবাড়ির লোকটা মেয়েটাকে মানাতে পারে না। তোমরা তো সংসার ছেড়ে যাও না রঞ্জন, সংসার ছেড়ে, বাবা মা ছেড়ে আমরা বেরিয়ে আসি, একটা অন্যরকম জগতে এসে পা দিই। শ্বশুরবাড়িতে এলে না আত্মীয় স্বজনগুলোকে এক এক রকম ভিন জগতের প্রাণী বলে মনে হয়, মানুষ বলেই মনে হয় না। কেউ কেউ তো দেবতা নিয়ে এমন জ্ঞান দেবে যেন দেবতার সভায় বসে থাকা নিজেরাও কোনো দৈবিক অংশ। আর রান্নাবান্নার ক্ষেত্রেও তো জ্ঞানের ভাণ্ডারের শেষ নেই। মানে আমিই যেন উঠে এসেছি পৃথিবী বহির্ভূত কোনো অন্য গ্রহ থেকে, না হলে ওনারা থাকে অন্য গ্রহে, আমি পৃথিবীর বাসিন্দা। আমার বান্ধবীরাও বলতো, জানো তো, বিয়ের পরে নিজেকে সামলে নিতে হয়, নিজেকে পরিবর্তন করতে হয়। আমি কখনো ভেবে দেখিনি রঞ্জন, শ্বশুরবাড়ির লোকটা কেন নিজে পরিবর্তন হয় না? তারা পরিবর্তন হয়ে দেখুক, তাদের পরিবর্তন দেখে সেই মেয়েটাও তো পরিবর্তিত হবে। যখন দেখবে মেয়েটার কথা অনুযায়ী সব কিছু হচ্ছে, মেয়েটার ভালো লাগা না লাগাকে শ্বশুরবাড়ির লোক দাম দিচ্ছে, মেয়েটার শরীর খারাপে তাকে আদর করছে। এতটা পরিবর্তন কি করে? সব তোমার জন্য, সব তোমার জন্য বলে রঞ্জনের বুকের ওপরে কিল চড় মারতে মারতে রঞ্জনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে মিতা। ফুপাতে ফুপাতে কাঁদে, আর রঞ্জনের শার্ট ভিজে যায় ওর চোখের জলে। অনেকক্ষণ পর থামার পরে কান্না, রঞ্জন বলে, কফি খাবে? খাবো, তুমি আমায় কাঁদিয়েছ, 2 কাপ কফি খাবো, খেয়েও। ওঠো বাইকে। আমি কিন্তু আজকে জিন্স প্যান্ট পরে আসিনি, পিরিয়ড চলছে। এটা বলতে হয়? না বললে যদি তুমি শপিং মলে নিয়ে গিয়ে আবার কিনে দাও, তখন কি করব? তাই ঠিক আছে, ওঠো। সেই দিন মিতার বাড়ি ফেরা হয়নি। রঞ্জনের সঙ্গে আবার লং ড্রাইভে বেরিয়ে গিয়েছিল। রঞ্জন ওকে নিয়ে গিয়েছিল ভীষণ সুন্দর একটা রিসোর্টে, যেখানে খোলামেলাভাবে প্রকৃতিকে উপভোগ করা যায়। ওরা 2টো রুম বুক করেছিল ওদের 2 জনের থাকার জন্যে। এক রুমে ছিল মিতা, আরেক রুমে ছিল রঞ্জন। সারা রাত 2 জনে কথা বলেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর ওদের মাঝখানে একটা দরজার পার্টিশন। 2 জনের মধ্যে কেউই কিন্তু খোলার চেষ্টা করেনি। 2টো মানুষের মধ্যে ভালোবাসার মিল খুঁজতে গেলে বোধহয় ওই বন্ধ দরজাটাকে বন্ধ রেখেই একে অপরকে চেক করতে হয়। দরজাটা খুলে গেলে তো অবাধ মেলামেশা শুরু হয়ে যাবে। আর এই অবাধ মেলামেশা হওয়ার আগে যে ধৈর্য, এটাই বোধহয় প্রকৃত ভালোবাসার প্রমাণ দেয়। আবির, এখন তাহলে কি ভাববি? কিছু ভেবেছিস? না রে ভাই, মিতার মতো মেয়েকে জীবন থেকে খুইয়েছি, এর থেকে দুঃখের আর কি থাকতে পারে? কিন্তু তুই কদিন আগেই যে ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করলি। করেছিলাম। ড্রাইভারের প্রেমে পড়েছে মিতা, আর তার জন্যই আমাকে ডিভোর্স। ভুল বললি আবির, মিতা তোকে ডিভোর্স দেয়নি, ডিভোর্স দিতে তুই ওকে বাধ্য করেছিস। মানেটা খুব সহজ। বিয়ের পরপর তোদের ওই 18 প্রেম দেখে আমাদেরও হিংসা হতো। আমাদের বিয়েতেই তোদের আলাপ হলো, আর তোরা বিয়ে করে কত সুন্দর সুখে রইলি। আমাদেরও তো ডিভোর্স হয়ে গেল। কেন জানিস? আমি সোমাকে সময় দিইনি তাই। মেয়েরা টাকা পয়সার থেকে সময়টা একটু বেশি চায় রে। বর একটু কথা বলবে, সময় দেবে, হয়তো রান্না করতে করতে ঘেমে স্নান করেছে, আচমকা পেছন থেকে এসে বর একটু জড়িয়ে ধরবে, একটু সবজিটা কেটে বা একটু গরম কড়াইটা খুন্তিটাকে নেড়ে একটু সাহায্য করবে, অথবা মেয়েটা যখন আলমারি গোছাচ্ছে 2টো কাপড় আগিয়ে দিয়ে সাহায্য করবে, বা কোনো দিন মেয়েটা ঘুম থেকে ওঠার আগেই তার মাথার সামনে 1 গ্লাস গরম চা নিয়ে দাঁড়িয়ে থাকবে বর। মেয়েরা এগুলো চায় রে। আমাদের চিন্তা করতে হয় না, আমরা কিন্তু সকালবেলা ওটা ঠিক হুকুম তামিল করে সব কিছু হাতের কাছে পেয়ে যাই।
আমাদেরও তো উচিত ওদের জন্য কাজগুলো একটু করে দেওয়া। আরে ওরা তো মানুষ রে, আমাদেরকেও যেই ভগবান করেছে ওদেরকেও সেই ভগবান করেছে, তাহলে আমরাই বা ওদের কাজটা কেন ভাগ করে নিতে পারবো না? মেয়েটা সারাদিন তোর সংসারে খাটতো, তার উপরে স্কুলে যেত, স্কুল থেকে এসে মাইনের টাকাটা তোর মা হাত পেতে নিয়ে নিত, তুই সব কিছু জানতিস, জেনেও তুই চুপ করেছিলিস। দীর্ঘদিন ধরে তোর মানসিক অত্যাচারী ওকে ডিভোর্স করাতে বাধ্য করেছে। এখন ও মুক্ত, ড্রাইভার বল যাই বল। যদি কোনো অন্য পুরুষের সঙ্গে ও সুখী থাকতে পারে তাহলে তোরও সেটা মেনে নেওয়া উচিত আবির। আমার মনে হয় এইটা তোর সব থেকে বড় প্রায়শ্চিত্ত। কিন্তু আমি মানতে পারছি না বিমল, মানতে পারছি না। ক্যাফেটেরিয়ায় গিয়ে কফি খেলাম, সেখানকার ছেলেটা মানে ওই কানাই, সেও বোধহয় চেনে মিতা, আর সেই ছেলেটা হয়তো ওখানে বসে খাওয়া দাওয়া করে। শুধু খাওয়া দাওয়া, আরও কত কি যে করেছে। এইটাই তোর খারাপ স্বভাব। আজকে তুই যদি জরুরি মিটিংয়ে শহরের বাইরে যাস, মিতা এক চান্সে বলতে পারবে তুই অন্য কোনো মেয়ের সঙ্গে শুয়েছিস। কিন্তু তুই সেই সন্দেহটা করবি কেন বলতো? আমরা পুরুষ, তাই আমরা যা ভাবি সেটাকেই সত্যি মনে করি। ভাইরে, সমাজটা বদলা। আমিও পস্তাচ্ছি বউটাকে ডিভোর্স করে, তুইও পস্তাচ্ছিস। আমাদের দুইজনেরই এক অবস্থা। মিল খোঁজার আগেও অমিল খোঁজার চেষ্টা কর ভাই, তাহলে লাইফটা সুখী হবে। আবির চুপ করে বসে থাকে কেবিনে। আজকে ড্রাইভারের সঙ্গে বেরিয়ে যাওয়ার পরে মিতাকে অনেকবার কল করেছিল, মিতা একবারও ফোনটা রিসিভ করেনি। ডিভোর্সের পরে সেই বউয়ের কাছ থেকে হয়তো কিছু চাওয়া পাওয়া থাকে না। জীবন প্রত্যেকটা মানুষকেই একটা সেকেন্ড চান্স দেয়, মিতাও হয়তো পেয়েছে। তবে হ্যাঁ, সোনাকে কোষ্ঠী পাথরে না ঘষলে সে যে কতটা খাঁটি সেটা বোঝা যায় না। মিতার ক্ষেত্রে হয়তো ওই কোষ্ঠী পাথরটা রঞ্জন, যার ঘষায় মিতা এখন চকচকে সোনা হয়ে উঠেছে। যে কোনো চকচকে বস্তুই সোনা হতে পারে না, কোষ্ঠী পাথরে ঘষে তবেই যাচাই করতে হয়। পাকা জহুরি এখন মিতা, সে জানে কোনটা ইমিটেশন আর কোনটা খাঁটি সোনা। রঞ্জন ওর কাছে অনেকাংশেই খাঁটি আবিরের থেকে। যে মানুষ আত্মসম্মানকে দাম দিতে পারে না তার বোধহয় মনুষ্যত্ব কখনো জাগে না। রঞ্জনের মতো খাঁটি মানুষকে পেয়ে মিতা সুখী থাকুক সেইটাও এখনো চাইতে পারছে না আবির, কারণ তার মধ্যে মনুষ্যত্ব বোধটাই নেই। ডিভোর্সের পর মিতা অনেক কিছু শিখেছে, পরিবর্তন হয়েছে, নতুন করে ভাবছে রঞ্জনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার। রঞ্জনের বাড়িতে গেছে, ওর বাবা মাকেও দেখেছে। রঞ্জনের এতটা বয়স হয়ে গেছে, তাও ছেলেটার মধ্যে কতটা ছেলে মানুষই। মেয়েরা ছেলে মানুষই পছন্দ করে। বেশি অ্যাডাল্ট বা বেশি রূঢ় ভাব, বেশি গার্জেনগিরি ফলানো মেয়েরা পছন্দ করে না। স্বামীর মধ্যেও কিছুটা হ্যাংলামো, কিছুটা ছেলে মানুষই, অথবা একটু পেছনে লাগা, এটাও ভালোবাসে। কারণ সবাই মানুষ, সবারই মন। এই সংসারে আমরা প্রত্যেকটা মানুষই সারাদিন কাজকর্ম করি, সারাদিন কেউ না কেউ কিছু করছি, খেটে চলেছি। কারণ টাকা না থাকলে আমরা সুখ অর্জন করতে পারবো না। কিন্তু সব সুখ টাকা দিয়ে কেনা যায় না। মানুষের মনুষ্যত্ব, ভালোবাসার ছেলে মানুষই, বউয়ের পেছনে লাগা ঝগড়া খুনসুটি, বেঁচে থাকার জন্যে এইগুলোরও অনেক দরকার হয়। আজ বাদে কাল আমরা সবাই যখন পরলোকে চলে যাব, তখন আমাদের কাছের মানুষটা হয়তো আমাদের সঙ্গে যাবে না, থেকে যাবে। এমনও হতে পারে আমাদেরকে দেখে কাছের মানুষটাই আগে চলে যাবে, থেকে যাবে। তার দেওয়া অর্থ তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে এই সুমধুর স্মৃতিগুলো, সেগুলোই আমাদের পরতে পরতে কাঁদাবে, হাসাবে, আবার ঘোরের মধ্যে ভালোবাসা দেবে ডিভোর্সের পর। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে।
দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।